আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেস দ্য পিপলের স্টুডিও থেকে। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি আমি আব্দুল্লাল মামুন। আমার সাথে যুক্ত আছেন আমাদের ফেস দ্য পিপলের রিপোর্টার জনাব শেখর আজাদ। আপনারা জানেন যে বর্তমান সময়ে যেই আলোচিত যেই ঘটনাগুলো, এই ঘটনাগুলোর বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজনে আজকে থাকছে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনার নেপথ্যের যে অবস্থা, নেপথ্যের যেই ঘটনাবলী বা আসলেই এই হত্যাকাণ্ডের পিছনে কি ঘটেছিল, কার ইশারা ছিল। আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে এই খবরটি প্রচার করেছে, আমরাও প্রচার করেছি। তার মধ্যে আমরা যেহেতু আমাদের শেখর আজাদ সে একেবারেই সোহাগের অর্থাৎ ব্যবসায়ী সোহাগের যে হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে সে একেবারেই সরেজমিনে তদন্ত যাকে বলা হয় এবং তাদের পরিবারের লোকজন প্রত্যক্ষদর্শীদের সাথে সে আলোচনা করে যে তথ্যগুলো সে ইতিমধ্যে পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনায় যাব। তো আমরা শেখর আজাদের কাছে যাই এবং তার কাছে আমরা জানতে চাই, আপনি শেখর আজাদ, আপনি তো এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি আপনি সরেজমিনে তদন্ত করেছেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। তো আসলে আপনি কি জানতে পারলেন যে আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কি হয়েছিল বা কি ঘটেছিল এমন যেটা নিয়ে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি আপনি যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। সোহাগ হত্যাকাণ্ড বর্তমান সময়ে সবথেকে বেশি আলোচিত একটি ঘটনা, যেই ঘটনার পরে সারা বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নানা তোলপাড় আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। এই ঘটনাটা ঘটেছে, এইটা কিভাবে ঘটেছে এটা বলার আগে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যেই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে মহিনের নেতৃত্বে যেই এবং হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সোহাগ, এরা আসলে একই সার্কেলের মানুষ বা একই সিন্ডিকেটের, মানে ওখানকার ব্যবসায়ীরা যেটা বলার চেষ্টা করছে যে সোহাগ এবং মহিন এদের একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেটটা আসলে হত্যাকাণ্ডটা যেখানে ঘটেছে সেখানে ভাঙাড়ি ব্যবসার সারা বাংলাদেশের একটা কেন্দ্রবিন্দু বলা চলে। এই ভাঙাড়ি ব্যবসাটাকে একটা সিন্ডিকেট এটাকে নিয়ন্ত্রণ করে। সেই সিন্ডিকেটেরই আসলে সদস্য তারা। ইভেন হচ্ছে মহিন এবং হচ্ছে যে এই যে একটা বড় একটা সিন্ডিকেট বা একটা সার্কেল, তারা হচ্ছে রাজনৈতিক পরিচয় তাদের হচ্ছে তারা জাতীয়তাবাদী বিএনপির হচ্ছে সবাই কর্মী, এরকমটা আমরা জানতে পেরেছি। এবং হচ্ছে তারা এই যে বিগত সরকারের আমলে তারা একসাথে তারা মিছিল মিটিং করেছে, একই সাথে তারা মহিন, সোহাগ বা তাদের দলের যারা অন্যান্য সদস্য তারা একই সাথে কিন্তু মিছিল মিটিং করেছে এবং সাংগঠনিক কার্যক্রম মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে একই সাথে। এখন এই যে পট পরিবর্তন, দেশের পট পরিবর্তনের পরে যেটা ঘটলো, তখন তো হচ্ছে তাদের হাতে আসলে ক্ষমতা চলে আসলো। তখন ওই এলাকাটা ভাঙাড়ি ব্যবসাটা, সোহাগ আরও আগের থেকেই ভাঙাড়ি ব্যবসার সাথে যুক্ত ছিল। সে বিগত আমলেও হচ্ছে এই ভাঙাড়ি ব্যবসাগুলো সে মানে অনেক আগের থেকেই হচ্ছে সেই ব্যবসার সাথে জড়িত। কিন্তু 5 আগস্টের পরে, মানে সরকারের পট পরিবর্তনের পরে বা দেশের পট পরিবর্তনের পরে এই ভাঙাড়ি ব্যবসাটা তারা যে সিন্ডিকেটটা তারা হচ্ছে ভাঙাড়ি ব্যবসাটার হচ্ছে দায়িত্ব দেয় বা সোহাগ, মানে স্বাভাবিকভাবে সোহাগ যেহেতু এই ভাঙাড়ি বিজনেসের সাথে জড়িত তাকে এই দায়িত্বটা দেয়। দায়িত্বটা দেওয়ার পরে হচ্ছে যে কিছুদিন যাওয়ার পরে যখন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে মানে অনেক বড় একটা অঙ্কের টাকা আসছে। হ্যাঁ, সোহাগ পরবর্তীতে যেটা করছিল যে ও ভাঙাড়ি বিজনেসটা হচ্ছে রানিং রাখছে, কিন্তু পাশাপাশি কিন্তু এখান থেকে তাকে বিভিন্ন রকম মানে সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য বা হচ্ছে অন্যান্য যে কোনো কাজের জন্য কিন্তু তাকে সহায়তা করে আসছিল। মানে তাকে মহিনকে সহায়তা করে আসছিল, মানে যখন টাকা পয়সা ছোটোখাটো ব্যাপারে লাগে। একটা বিষয় আমি আপনাকে উল্লেখ করি, এই যে হচ্ছে সোহাগ হত্যাকাণ্ড ঘটলো তার কিছুদিন আগেই কিন্তু সোহাগের জন্মদিনে তারা হচ্ছে
মাওয়া যে তাকে এই যে পুরো গ্রুপের লোকজনকে কিন্তু ট্রিট দিয়েছে, আমরা পরিবারের তার ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় ৭৫,০০০ টাকা খরচ করে তাদেরকে খাওয়াইছে। এরকম ছোটোখাটো টাকা পয়সা তারা সবসময়ই আদান প্রদান করতো, দিত যখনই লাগবে যে এই প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে এত টাকা লাগবে বা এত পোলাপান লাগবে, এগুলো সোহাগ কিন্তু সাপ্লাই দিয়ে আসছিল। কিন্তু পরবর্তীতে যেটা ঘটলো যে যখন মহিন দেখলো যে হচ্ছে মহিন আবার সোহাগের থেকে সিনিয়র, মানে সেই মূলত এই এদের লিডার আর কি। তো যখন দেখলো যে এখানে টাকার অঙ্কটা অনেক বেশি, কিন্তু সোহাগ হচ্ছে তাকে সে যেই পরিমাণ কন্ট্রিবিউটটা করছে সেটা আসলে পর্যাপ্ত না, তখন আস্তে আস্তে এই আলাপটা শুরু হলো যে টাকার অঙ্ক বাড়ানোর জন্য আলাপটা শুরু হলো এক পর্যায়ে। যে তাহলে মূলত এই ব্যাপারটা কি আসলে আরো পিছনের আরো প্রায় কতদিন আগে হতে পারে আপনি যে তথ্যটা জানতে পারলেন তার ভাইয়ের সাথে? এই যে তাদের মধ্যে যে বিপত্তি বাঁধে বা তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বাঁধে, এটা হচ্ছে ১ মাস সময়। এই ১ মাস বিগত প্রায় ১ মাস পিছনের সময় থেকে তখন সোহাগ হচ্ছে মহিন তখন বেশি টাকা দাবি করতে লাগলো। ইভেন এটা আমরা পরিবারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি প্রতি মাসে ২ লাখ টাকা করে তার কাছে দাবি করলো। তখন সোহাগের এটা হচ্ছে মাইন্ডে লাগলো যে আমি আমার ভাই ব্রাদার, আমরা একসাথে চলি, আমরা একসাথে রাজনীতি করি, এখানে যখন স্পেসিফিকভাবে যখন আমাকে বলা হচ্ছে প্রতি মাসে ২ লক্ষ টাকা দিতে হবে, তখন তো আমার কাছে চাঁদা দাবি করা হচ্ছে, আমি আমার নিজের ভাই ব্রাদারকে কেন চাঁদা দিব? এই ব্যাপারটা নিয়ে সোহাগ সবসময় দ্বিমত করে আসছে, টাকা দেবে না। এটা নিয়ে গত ১ মাস যাবতই তাদের মধ্যে মানে হচ্ছে মনোমালিন্য হয়ে আসছে। হ্যাঁ, তাদের সম্পর্ক আছে কিন্তু মনোমালিন্য হয়ে আসছে। মহিন টাকা দাবি করে আসছে প্রতি মাসে ২ লাখ দিতে হবে, কিন্তু সোহাগ এটাতে রাজি না। আমি যখন লাগবে টাকা দিব, যখন আমার ভাই ব্রাদার আমি টাকা দিব, কিন্তু এইভাবে স্পেসিফিকভাবে একদম টাকার অঙ্ক বলে আমি এভাবে চাঁদা দিতে পারবো না। এটা নিয়ে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে আসছিল। তারই পরিণতিতে আসলে হত্যাকাণ্ডটা ঘটেছিল। যখন সোহাগ কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হয়নি, তখনই আসলে তাকে শায়েস্তা করার জন্য একটা এটা কি তাহলে বলা যায় যে এটা আসলে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? হ্যাঁ, পরিকল্পিত হত্যাকাণ্ড তো বটেই। যখন হচ্ছে ইভেন এই হত্যাকাণ্ডের ২ দিন আগে মিটফোর্ড হাসপাতালের যে কর্মচারীর যে রুম আছে, কর্মচারীদের যে অফিসটা আছে, সেই অফিসে বসে এটা নিয়ে আলাপ হয়েছে। এটা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে যে সে যদি এই আমাদের প্রস্তাবে রাজি না হয় তাহলে আমরা এই আলোচনায় অংশ যারা নিয়েছিল তারা কি এখন যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত? হ্যাঁ, এরাই মূলত এরা একটা বড় একটা সার্কেল, মানে হ্যাঁ সিন্ডিকেট একটা। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে এই এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো, অথচ ওই এলাকায় কিন্তু সবাই ব্যবসায়ী, ওই এরিয়াটাই সবাই ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করা হয়নি। আচ্ছা, মানে এটা একটা যদি সে মানে ইভেন ওখানকার ব্যবসায়ীরা সোহাগকে ব্যবসায়ী বলতেই রাজি না, সে যে ব্যবসায়ী এটা বলতেই রাজি না। মূলত সে হচ্ছে ওরকম ব্যবসায়ী কারোর সাথে কি কথা বলা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তারা আসলে তাকে ব্যবসায়ী বলতেই রাজি না, তারা বলছে সে হচ্ছে এখানে মোটামুটি এই যে সিন্ডিকেট, তাদের যে সিন্ডিকেট, এই ভাঙাড়ি ব্যবসার কিন্তু বড় একটা সিন্ডিকেট ওরা চালাতো। এই সিন্ডিকেটটা কীরকম যে একটা মাল হচ্ছে আমার কাছে বেচতে হবে, অন্য কারোর কাছে বেচতে পারবা না, বা এই মালটার যখন ওরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছে তখন এটার দামও বাড়াতে পারছে, যখন আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে বিক্রি করতে পারছে না তখন এটা ওরা মানে অটোমেটিক্যালি দাম ১ টাকা দিয়ে কিনছে, তখন ওরা ইচ্ছে মতো যখন ওদের আন্ডারে চলে আসছে তখন এটা ১.৫ টাকা করে ফেলছে বা ২ টাকা করে ফেলছে। এটা খুব সহজেই এই ঘটনাটা ওখানে ঘটে আসছে। তো যখনই হচ্ছে এইটার ইসের টাকার ব্যাপারটা চলে আসলো, আমি যেটা বলছিলাম যে হচ্ছে এটা গত ১ মাস ধরে এদের মাঝখানে কিন্তু দিন দরবার চলে আসছে, তাদের মধ্যে মনোমালিন্য এটা বিষয় নিয়ে তাদের মধ্যে চলে আসছে। মূলত আসলে ওই ব্যবসায়িক লেনদেনের যেই লভ্যাংশকে কেন্দ্র করেই মূলত হচ্ছে মহিন এবং হচ্ছে সোহাগের মধ্যে দ্বন্দ্বটার সূত্রপাত। এই দ্বন্দ্বটার সূত্রপাত। এক্ষেত্রে আপনি তো সোহাগের ভাই জেবিন, তার সাথেও আপনি কথা বলেছেন, যেটা আমাদের এখানেও প্রচার হয়েছে। জেবিন কি আপনাকে এমন কোনো তথ্য দিয়েছে যে অন্য আর কোনো কারণ বা অন্য আর এমন কোনো বিষয়? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় এবং হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়া এগুলাকে এভাবে বিশ্লেষণ করেছে যে এটা কোনো ষড়যন্ত্রও হতে পারে। এখন এটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, ব্যবসায়িক ষড়যন্ত্র হতে পারে।
তো আপনার আসলে ওর সাথে কথা বলে, অর্থাৎ জেবিনের সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? এখানে ষড়যন্ত্রের বিষয়টা যদি বলি, আমার তার ভাইয়ের সাথে কথা বলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মহিনের সাথে সোহাগের সম্পর্কটা ভালো। ইভেন ওর ভাই আমাকে এটা বলেছে, মহিন খুব ভালো মানুষ, মানে সে খুবই ভালো ছিল। কিন্তু যখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এদের গ্রুপে কিন্তু আরও অনেক রাজনৈতিক মানুষজন ঢুকে পড়েছে। বিশেষ করে তারা একটা নাম উল্লেখ করেছে, টিটু। এই যে টিটু আসছে বা বাইরের থেকেও, মানে এদের সম্পর্ক আগের থেকে, কিন্তু যখন হচ্ছে অন্যান্য লোকও ঢুকছে তখন কিন্তু মহিনের উপর এই চাপটা তারাই তৈরি করেছে যে উনি এত টাকা কামাই করছে অথচ আমাদেরকে দিচ্ছে কম। এই মানে অন্যান্য যে ওই গ্রুপেরই আরো অন্যান্য যে সদস্য তারা আসলে মহিনকে সম্ভবত এরকম একটা ব্যাপার হয় অনেক ক্ষেত্রে। আমরা যেটা দেখি একই গ্রুপের দেখা যাচ্ছে যে মহিন এবং হচ্ছে সোহাগের সাথে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের জেরে আপনার ও হয়তো এরকম বলছে যে তুমি রাজনৈতিক সংগঠনের ম্যাটারগুলো তুমি দেখো, আমি ফাইন্যান্সিয়াল ম্যাটারটা আমি দেখছি। হয়তো এই ক্ষেত্রে এরকম হয়। অনেক ক্ষেত্রে আশেপাশের যারা একসাথে চলাফেরা করে, অনেক ক্ষেত্রে কর্মীদের মধ্যে একজন আরেকজনের মধ্যে যদি কোন্দলের ব্যাপার আমরা যদি বলি, বা যদি আমরা বলি যে হয়তো মৌনদ্বন্দ্বর মতো ব্যাপার যদি ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একজন আরেকজনকে অনেক ক্ষেত্রে উস্কানি দিয়ে থাকে। হয়তো কি আপনি কি মনে করছেন যে এরকম কিছু এখানে এটাই ঘটেছে যে তৃতীয় ব্যক্তি সোহাগ এবং মহিনের মাঝখানে তৃতীয় ব্যক্তি মহিনকে উস্কানি দিয়েছে। আপনি যার নাম বললেন যে টিটু, সেই কি আসলে মূলত এই আমার জেবিনের সাথে, মানে সোহাগের ভাইয়ের সাথে কথা বলে যেটা মনে হয়েছে এবং তার ভাষ্য মতে যে মাঝখানে এই যে টিটু তাকে উস্কানি দিয়েছে, যে এই উস্কানির এই পরিপ্রেক্ষিতেই আসলে ইভেন হচ্ছে জেবিন এই কথাটা এইভাবে বলেছে যে মাহিন শয়তান ছিল না, তার মধ্যে শয়তানটা ঢুকাইছে কে, এটা আপনারা বের করেন। আচ্ছা, মানে শয়তানটা কে ঢুকাইছে আসলে, সে শয়তান ছিল না। তো তারপরে পরবর্তীতে যখন এই যে মানে বনিবনাটা হয়নি, তারপরে আসলে হত্যাকাণ্ডটা যেভাবে ঘটেছে ওই দিন তার যে সোহাগের যে ব্যবসায়িক যে জায়গাটা, সেই ওখান থেকে হ্যাঁ সোহানা মেটাল, সোহানা মেটাল থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। তাকে তুলে নিয়ে আসা হয়েছে দুপুর 2টার সময় ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তারপরে তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, চাপ প্রয়োগ করার চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত সোহাগ এটাতে রাজি হয়নি। তারপরে আসলে তারা হত্যাকাণ্ডের ঘটনাটা পর্যপরি তাকে মারধর শুরু করে। এবং আমরা আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে ওখানে তাকে এই যে পাথর দিয়ে যে মানে নির্মমভাবে যে পাথর আঘাতে তাকে যে মানে হচ্ছে হত্যাটা করা হয়েছে, তার পূর্বে তাকে ভিতরে কোনো একটা গলিতে সম্ভবত এরকম আমাদের কাছে আসছে, বা আপনি ওখানে তদন্তে গেছেন যেহেতু আপনি জানবেন, যে ওইখানে উঠে আসছে এরকম যে ওই গলির ভিতরে কোনো একটা জায়গায় তাকে সর্বপ্রথম মানে টর্চারটা শুরু করা হয়। পরবর্তীতে হচ্ছে আপনার তাকে মেইন রাস্তায় আনা হয়, তখন এই যে পাথরের আঘাতগুলো করা হচ্ছিল। এটা আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যেই দিন হচ্ছে তাকে হত্যা করা হয়, সোহাগ বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ ছিল। ওই দিনও সে অসুস্থ ছিল, তার পরিবারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সে বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ ছিল, জ্বর বা এরকম খুবই দুর্বল ছিল আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে ওরা হচ্ছে তাকে ভিতরে প্রথমে মারধর করেছে গলির ভিতরে। তারপরে সবচেয়ে এই ঘটনাটার সবচেয়ে মানে হৃদয় বিদারক যে ব্যাপারটা, যে প্রকাশ্যে এনে চারদিক মানুষজন দেখছে কিন্তু কেউ কিছু বলছে না, এরকম একটা জায়গায় নিয়ে এসে মানুষের মনে আসলে প্রশ্ন যে এই কাজটা কেন, যে এত মানুষ এখানে দাঁড়াই আছে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে, কেউ একটু হচ্ছে প্রতিবাদ করতে আসলো না। ইভেন যেইখানে ঘটনাটা ঘটেছে তার পাশেই কিন্তু আনসারের ক্যাম্প, মিটফোর্ড হাসপাতালে আনসারের ক্যাম্প। আনসাররাও হ্যাঁ ঠিক আছে, তারা বলছে যে সেই সময় তাদের ওই গেটে ডিউটি ছিল না, কিন্তু ঠিক হচ্ছে ক্যাম্পের পিছনেই ঘটতেছে, তারা তো দেখেছে এটা, কিন্তু তারা আগায় আসেনি। এটার পিছনের হচ্ছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তারা যেহেতু একই গ্রুপের সদস্য, আসলে আশেপাশের মানুষজন তাদের মধ্যে ঢুকতে চায়নি, যে তারা নিজেরা মারামারি করছে, হচ্ছে এর মধ্যে আমরা ঢুকবো না।
যেহেতু তারা হয়তো ভেবেছে যে এটা একটা দলীয় ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, এর বা মধ্যে আমরা হয়তো ঢুকবো না। ভাবছে যে তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা, তাদের ব্যাপার যেহেতু হয়তো এই জন্যই প্রত্যক্ষদর্শী এবং যারা ছিল আনসাররাও না আসার কারণ হিসেবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের প্রভাবজনিত কারণ। হ্যাঁ, ওইখানে তাদের একটা ব্যাপক একটা প্রভাব, তাদের বিরুদ্ধে কথা বলা। ইভেন আপনি প্রত্যক্ষদর্শী কারো কি বক্তব্য আপনি পেয়েছেন? বা হ্যাঁ, এ ব্যাপারে আসছি। প্রত্যক্ষদর্শীর ব্যাপারটা আমরা কিন্তু মিডিয়াতে খুব ভালোভাবে খেয়াল করেছি এবং আমি সরেজমিনে যেয়েও দেখেছি যে আসলে প্রত্যক্ষদর্শী কেউ কথা বলতে চায়নি। আমরা মিডিয়াতে কিন্তু অনেকগুলো নিউজ এভাবে দেখেছি যে কেউ আসলে এটা দেখেইনি এরকম। কেউ বলছে যে আমি হচ্ছে সেদিন ছিলাম না, আমি হচ্ছে আমার ভাই ছিল। মোট কথা হচ্ছে এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করেছে। এটার কারণ হিসেবে আমি যেটা আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে সোহাগকে ওই সময় মানে আওয়ামী দোসর বানানোর বা ফ্যাসিস্টের দোসর নামক একটি শব্দ ব্যবহার করে তাকে ওই সময় চিৎকার করে করে বলে আপনার পাথর মারা হচ্ছিল। এই বিষয়টাও আমরা লক্ষ্য করেছি। এই বিষয়টা সম্বন্ধে আসলে আপনি কি জানেন? এই বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে তারা এই বিষয়টা বলতে হলে পারে ওই যে আমি ওই ব্যাপারে আসবো যে প্রকাশ্যে মানে ওরা ভিতরে ছিল, তারপরে বাইরে নিয়ে এসে যে মানুষকে দেখায়, এইটাকে যদি হচ্ছে আমার করতে হয়, লিগাল করতে হয়, তাহলে তো অবশ্যই একটা ট্যাগ দিতে হবে। এবং এই ট্যাগ দেওয়ার এই সুযোগটা ওরা পেয়েছে কারণ হচ্ছে সোহাগ কিন্তু আরও আগের থেকেই ব্যবসা করতো, মানে বিগত সরকারের আমলেও ব্যবসা করেছে। সেই সময় সোহাগের ব্যবসা করতে হলে পারে তাকে অবশ্যই আওয়ামী লীগের কোনো নেতার হচ্ছে সাথে ভালো সম্পর্ক রেখেই চলতে হয়েছে এবং সে সেটা করেছে। হাজী সেলিমের ওখানকার বিশ্বস্ত লোক, যার সাথে সে ভালো সম্পর্ক রেখে চলেছে। এই জন্য তারা মহিনরা এই জিনিসটাকে হচ্ছে একটু কাজে লাগাতে চাইছে যে ওকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে ওরা আসলে মূলত এই প্রকাশ্যে এটা তাদের মনেও তো ভয় আছে যে মানুষ দেখলে এটা পরবর্তীতে ঝামেলা হবে, সেই জন্য তারা এই জিনিসটাকে এইভাবে ঘোরাতে চেয়েছিল যে আওয়ামী লীগের দোসর, হ্যাঁ আওয়ামী লীগের দোসর। এবং এটা হিসাবে এটার নেয়ার কারণ হচ্ছে তারা যেহেতু সে আওয়ামী লীগের আমলেও বিজনেস করেছে এবং সেই সময় কিন্তু তার দু একজন মানে হাজী সেলিমের কিছু লোকজনের সাথে তার কিন্তু সখ্যতা ছিল, যেহেতু সে বিজনেস করেছে সেই সখ্যতা সে রেখে চলেছে। ওই সুবিধার মানে বা এই হত্যাকাণ্ডটা এমন ভাবে তাকে আঘাত করা হচ্ছে যে হয়তো বা তারা মনে করেছে যে এইভাবে যদি তাকে একটা ট্যাগ দেওয়া যায় হয়তো বা তাদের এই দায়টা থেকে হয়তো বাঁচতে পারে, এই কারণে করে এবং হচ্ছে অন্যান্য মানুষকে। এবং এখানে তাদের দুইটা উদ্দেশ্য ছিল আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে যে একটা ক্লিয়ারিফাই করা যে আমরা কেন তাকে মারছি, মব ক্রিয়েট করে সে আওয়ামী লীগের দোষের এই জন্য মারছি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই এলাকার মানুষজন যেন তাদের মানে প্রভাবটা আরো বৃদ্ধি পায়, কেউ তাদের বিরুদ্ধে আর কখনো কেউ যেন আওয়াজ না তুলতে পারে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল বলে আমার মনে হয়েছে। জি আচ্ছা, যাই হোক, আমরা অনেক তথ্য জানতে পারছি। পরিশেষে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আইনানুগভাবে যেই তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা এ পর্যন্ত আপনার কাছে এটা নিয়ে কি তথ্য আছে? জি, হত্যাকাণ্ডটি ঘটেছে 9 তারিখে, যেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এসেছে 11 তারিখে। 12 তারিখে তার পরিবারের পক্ষ থেকে তার বড় বোন বাদী হয়ে একটি কোতোয়ালি থানায় একটি মামলা করেছে, যেই মামলায় 19 জনকে হচ্ছে নাম উল্লেখ করে 19 জনকে আসামি করা হয়েছে এবং 15-20 জনকে অজ্ঞাত রেখে মামলাটি করা হয়েছে। সেই মামলাটি এখন তদন্তাধীন আছে এবং হচ্ছে এই পর্যন্ত 7 জনকে, ওই লিস্টের 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি। তাহলে সর্বশেষ এই পর্যন্তই আপনি জানতে পেরেছেন। তো প্রিয় দর্শক, ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।